এখানে মেইনলি আমাদের ডিসকাশন করা হবে গ্লোমেরুলার ডিজিজ নিয়ে। তাহলে আমরা লাস্ট ক্লাসে গ্লোমেরুলার রেনাল অ্যানাটমি এবং ফিজিওলজি যখন পড়ছিলাম তখন আমাদের টপিক হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে আসলে টাপ টপ ক্যাপিলাইজ বা ক্যাপিলাইজের কম্বিনেশন বলা যায়। মেইন কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা। তাহলে গ্লোমেরুলাস সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে, কিছু জিনিস ফিল্ট্রেশন করে আর কিছু জিনিসকে ফিল্ট্রেশন করতে দেয় না। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। তাহলে গ্লোমেরুলাস থেকে ইউজুয়ালি প্রোটিন গুলো পাস করে না। তবে যখন কোনো পেশেন্টের গ্লোমেরুলাস গুলো ড্যামেজ হয়, এটা ইমিউনোমেডিয়েট হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে বা ইনফ্লামেশনের যে কোনো কারণে হতে পারে। গ্লোমেরুলাস ড্যামেজ হলে তখন কি করে, প্রোটিন গুলা গ্লোমেরুলাস দিয়ে পাস করে দেয়। এটাকে বলে প্রোটিন ইউরিয়া। তাহলে ইউরিনে যদি প্রোটিন যায় এটাকে বলতেছে প্রোটিন ইউরিয়া। প্রোটিন ইউরিয়া হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ গুলার হলমার্ক ফিচার। তাহলে ইউরিন দিয়ে যদি প্রোটিন লস যায় তাহলে কি হবে, আমাদের সেরাম প্রোটিনের লেভেলটা কমে যাবে। সেরাম প্রোটিনের মেইন কাজ হচ্ছে অঙ্কোটিক প্রেসার মেনটেন করা। তাহলে প্রোটিন যদি কমে যায় তাহলে কি হবে, অঙ্কোটিক প্রেসার কমে যাবে। অঙ্কোটিক প্রেসার বলতে বোঝায় প্লাজমা যে ফ্লুইডটা আছে ফ্লুইডটাকে ধরে রাখা, সার্কুলেশন যে ফ্লুইড আছে সেটাকে ধরে রাখবে। এখন যদি অঙ্কোটিক প্রেসার কমে যায় তাহলে কি হবে, আমাদের ভাস্কুলার স্পেস যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা ভাস্কুলার স্পেস থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেস চলে যাবে। তাহলে ইফেক্টিভ যে সার্কুলেটিং ভলিউম, আমাদের বডির ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউমটা কমে যাবে। তাহলে বডিতে টোটাল যে ব্লাড ভলিউম এটা ঠিকই থাকে, অনেক সময় বেশি থাকে, কিন্তু ইফেক্টিভ সার্কুলেটিং যে ভলিউম বা সার্কুলেশন যে ফ্লুইড আছে এটা কমে যায়। ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউম কমে গেলে কি হবে, রেনাল পারফিউশন কমে যাবে। রেনাল পারফিউশন কমে গেলে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে রেনিন নামক একটা সাবস্টেন্স রিলিজ হয়। তাহলে এখানে রেনিন বাড়বে। রেনিন বাড়লে রেনিন অ্যানজিওস্টেরন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হবে, অ্যালডোস্টেরন লেভেল বাড়বে। অ্যালডোস্টেরন মেইন কাজ কি, আমরা এন্ডোক্রাইনে পড়ছি। অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। এর ফলে কি হবে, সোডিয়াম এবং ওয়াটার বাড়বে। আর পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন করে, এর ফলে পটাশিয়াম এবং হাইড্রোজেন কমে যাবে। তাহলে সোডিয়াম এবং ওয়াটার যদি বডিতে বাড়ে তাহলে কি হবে, বডি ব্লাড ভলিউম বাড়বে এবং বডি হাইপার ভলিউমিক কন্ডিশন হবে। এখন যে ব্লাড ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, এই ওয়াটারটা সার্কুলেশন ধরে রাখার মতো প্রোটিন এই পেশেন্টগুলো থাকে না। এর ফলে কি হয়, নতুন যে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হচ্ছে এই ওয়াটারটা আবার এই থার্ড স্পেসে বা ইন্টারস্টিশিয়াল স্পেসগুলোতে জমা হয়ে যাবে। তাহলে এইভাবেই সাইকেলে চলতে থাকে, ফলে কি হয়, পেশেন্টের জেনারেলাইজ বডি সোয়েলিং ডেভেলপ করে। তাহলে গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে আমাদের হলমার্ক ফিচার হচ্ছে প্রোটিনিউরিয়া। এই কথাটা এখানে বলছে, প্রোটিনিউরিয়া ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলার ডিজিজ। আমাদের গ্লোমেরুলার যে ডিজিজগুলো হয় এগুলো হয় মেইনলি ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড। এরপর গ্লোমেরুলার ডিজিজে কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, এমসিকিউর জন্য পড়ে নেবেন। গ্লোমেরুলাইটিসে অ্যাসোসিয়েটেড অ্যান্টিবডি প্রোডাকশন কোথায় কোথায় ইউজুয়ালি ড্যামেজ হয়, তাহলে পোডোসাইট ড্যামেজ হয় মেইনলি হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে, এছাড়া মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মানে যেগুলো নেফ্রোটিক প্রেজেন্টেশন এগুলো মেইনলি পোডোসাইটে ড্যামেজ হয়। এবং এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয় মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে। কি অ্যান্টিবডি ফর্মেশন হয়, অ্যান্টিফসফোলাইপেজ 8 রিসেপ্টর 1। মেসেনজিয়ামে অ্যান্টিবডি ফর্মেশন হয় আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে অ্যান্টিবডি ফর্মেশন হবে গুড পাস্টার ডিজিজ বা অ্যান্টিজিপিএম অ্যান্টিবডি ডিজিজের ক্ষেত্রে। আর সার্কুলেটিং ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন হয় ক্রায়োগ্লোবুলিনেমিয়া, সেরাম সিকনেস এন্ড এন্ডোকার্ডিটিসে। হেপাটিক গ্লোমেরুলার নেফ্রাইটিস categorized by clinical presentation and histological classification. ডেভিডসনের এই বক্সটা সব থেকে ইম্পর্টেন্ট।
আমরা যখন কোনো গ্লোমেরুলার ডিজিজ পড়বো তখন কিভাবে পড়বো? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে এটা নেফ্রোটিক নাকি নেফ্রাইটিক নাকি আরপিজিএন প্রেজেন্টেশন। এরপরে আমরা দেখবো হচ্ছে কোনো রিস্ক ফ্যাক্টর বা অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে কিনা, পেশেন্টের এজ কমন, কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, এবার প্রিভিয়াস কোনো আদার কোনো ডিজিজ আছে কিনা। স্টেপ 3 তে আমরা দেখবো হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস কি আছে। এরপরে ইনভেস্টিগেশন বায়োপসিতে কি পাবো, ট্রিটমেন্ট এন্ড প্রগনোসিসে কি পাবো। তাহলে এইটা আমরা একটু প্রথমে ইনিশিয়ালি একটু ডিসকাস করে নিই। তাহলে গ্লোমেরুলার ডিজিজের আমরা ছোটবেলা থেকে মেডিকেলে আমরা পড়ে আসছি দুই ধরনের প্রেজেন্টেশন থাকে, একটা হচ্ছে নেফ্রোটিক আর একটা প্রেজেন্টেশন হচ্ছে নেফ্রাইটিক। নেফ্রোটিকে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে জেনারেলাইজড বডি সুয়েলিং নিয়ে। নেফ্রাইটিকেও জেনারেলাইজড বডি সুয়েলিং থাকতে পারে, তবে ইউজুয়ালি লেস প্রমিনেন্ট থাকে। এর সাথে আমরা এক্সামিনেশন করলে নেফ্রাইটিকে কি কি পাইতে পারি, হাইপারটেনশন পাইতে পারি, অলিগিরিয়া পাইতে পারি। পেশেন্টের আরেকটা সিমটমস থাকতে পারে হেমাচুরিয়া বা ডার্ক ইউরিন। নেফ্রোটিক প্রেজেন্টেশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে তবে হাইপার বা হাইপারটেনশন থাকতে পারে, তবে হেমাচুরিয়া বা অলিগিরিয়া লেস কমন আর হেমাচুরিয়া যদি থাকে না। নেফ্রেটিক সিন্ড্রোমের আবার দুই ধরনের প্রেজেন্টেশন হতে পারে, একটা মাইল্ড নেফ্রেটিক আর একটা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে এটা থাকবে হচ্ছে মাইল্ড প্রেজেন্টেশন, এটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেস করবে। তাহলে মাইল্ডের ক্ষেত্রে ইউজুয়ালি কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে না, আর যদি রেনাল ইম্পেয়ারমেন্ট হয় সেটা হচ্ছে লং টার্ম ডিজিজের ক্ষেত্রে। অপরদিকে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্টগুলোর ক্ষেত্রে উইদিন উইকস বা ডেজ হচ্ছে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে। অনেক সময় পেশেন্টের অ্যানুরিয়া থাকতে পারে। তাহলে অ্যানুরিয়া কজের মধ্যে আমরা পড়ছিলাম যে আরপিজিএন এর পেশেন্ট গুলো অনেক সময় অ্যানুরিয়া প্রেজেন্ট করে। তাহলে আমরা যদি পরীক্ষার জন্য শর্টকাট চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের হেমাচুরি আছে কিনা। তাহলে কোনো পেশেন্টের হেমাচুরিয়া যদি না থাকে, মানে গ্লোমেরুলার ডিজিজ কিন্তু হেমাচুরিয়া নাই, তাহলে সেটা হবে নেফ্রোটিক। হেমাচুরিয়া আছে কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্ট নাই, রেনাল ইম্পেয়ারমেন্ট নাই, অথবা পেশেন্টের ডিজিজটা স্লোলি প্রোগ্রেসিভ, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন হবে মাইল্ড নেফ্রাইটিক। কোন পেশেন্টের হেমাচুরিয়া আছে, সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ বা শর্ট ডিউরেশন অফ হিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই পেশেন্টগুলো কমনলি থাকবে কি প্রোটিনিউরিয়া। তাহলে কোনো পেশেন্টের যদি বডি সুয়েলিং থাকে বা ইরিমা থাকে, সাথে প্রোটিনুরিয়া থাকে, তাহলে আমি চিন্তা করবো গ্লোমেরুলার ডিজিজ। এরপর আমি দেখবো পেশেন্টের হেমাচুরিয়া আছে কিনা। হেমাচুরিয়া নাই, নেফ্রোটিক প্রেজেন্টেশন। হেমাচুরিয়া আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট নাই, স্লো কোর্স বা হচ্ছে লং ডিউরেশন অফ হিস্ট্রি, মাইল্ড নেফ্রাইটিক প্রেজেন্টেশন। হেমাচুরিয়া আছে, র্যাপিডলি রেনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, শর্ট ডিউরেশন অফ হিস্ট্রি বা র্যাপিড অনসেট, আমাদের প্রেজেন্টেশন হবে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন সলভের জন্য ফার্স্ট স্টেপ। তাহলে আমরা প্রেজেন্টেশন কোন ধরনের এটা পাইলাম। এরপরে আমরা নেক্সটে দেখবো হচ্ছে এগুলো কি কি প্রেজেন্টেশন থাকে। তাহলে একটা পেশেন্ট ধরলাম নেফ্রোটিক প্রেজেন্টেশন নিয়ে আসছে,
তাহলে নেফ্রোটিক প্রেজেন্টেশনে কি থাকবে? জেনারেলাইজড বডি সোয়েলিং থাকবে, প্রোটিনুরিয়া থাকবে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, আর হচ্ছে কোনো হেমাচুরিয়া থাকবে না। তাহলে এই কন্ডিশন পাইলে সেটা হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন। এখন কোন কোন ডিজিজ নেফ্রোটিক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে? ইউজুয়ালি অনেকগুলো প্রেজেন্টেশন আছে, আমাদের জন্য কমন হচ্ছে একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, একটা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার আর একটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এর বাইরে আরো দুইটা কন্ডিশন আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস। তাহলে এগুলো নেফ্রোটিক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে, তবে এটা গ্লোমেরুলার ডিজিজের মধ্যে আলাদা করে ধরা হয় না আর কি। তাহলে এই দুটো কন্ডিশনে মনে রাখবো যে নেফ্রোটিক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে। এখন হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার এন্ড মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তাহলে এই তিনটা ক্ষেত্রেই নেফ্রোটিক প্রেজেন্টেশন আসতে পারে। আমরা আলাদা করবো কিভাবে? ফার্স্টে দেখবো না পেশেন্টের বয়স। তাহলে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি হয় ইউজুয়ালি চিলড্রেনদের ক্ষেত্রে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার হয় ইয়ং অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে, আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয় ইউজুয়ালি অ্যাডাল্ট বা ওল্ড এজে। তাহলে কোনো একটা পেশেন্টে যদি অন্য কোনো কিছু না দিয়েও শুধু দিয়ে দেয় যে একটা বাচ্চা পেশেন্ট নেফ্রোটিক প্রেজেন্টেশনে আসছে, তাহলে আমাদের ডায়াগনোস হবে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি। কোন একটা অ্যাডাল্ট পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করছে, ডায়াগনোস হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যদি আদার্স কোনো কিছু আমাদের না দিয়ে থাকে। এরপরে আমরা বলছিলাম যে সেকেন্ড স্টেপে দেখবো রিস্ক ফ্যাক্টর গুলা। তাহলে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথির জন্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে এনএসআইডি, তারপর হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, বিশেষ করে হজকিন্স লিম্ফোমা, আর একটা হচ্ছে যদি কোনো অ্যাটোপিক কন্ডিশন থাকে। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার ক্ষেত্রে একটা হচ্ছে যদি প্রিভিয়াস কোনো ইনজুরি থাকে, গ্লোমেরুলার ইনজুরি, তাহলে হিস্ট্রি অফ প্রিভিয়াস ইনজুরি। তাহলে এইজ দিয়ে আমি আমি যদি এইজ দিয়ে মনে রাখি। তারপর একটা হচ্ছে হিরোইন, তারপর হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে ক্রনিক হাইপার টেনশন, দেন হচ্ছে হাই বিএমআই বা মরবিড ওবেসিটি। তাহলে কোনো একটা পেশেন্ট যদি আইভি ড্রাগ অ্যাবিউজার হয় বা হিরোইন অ্যাবিউজার হয়, পেশেন্ট যদি এইচআইভি হিস্ট্রি থাকে, ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্ট হয়, অথবা তার প্রিভিয়াস যদি গ্লোমেরুলার ইনজুরি হিস্ট্রি থাকে, অথবা পেশেন্ট যদি মরবিডলি ওবিস থাকে, ভেরি হাই বিএমআই থাকে, তাহলে এই পেশেন্টগুলো নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করব এফএসজিএস। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচআইভিটা। তাহলে এইচআইভির ক্ষেত্রে নেফ্রোটিক প্রেজেন্টেশনের মোস্ট কমন কজ বা গ্লোমেরুলার ডিজিজের মোস্ট কমন কজ হচ্ছে এফএসজিএস। সেই মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে? এই মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেকশন। তাহলে ইনফেকশনের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, আর একটা হচ্ছে ম্যালেরিয়া, দেন সিফিলিস। তো পরীক্ষায় ইউজুয়ালি কোশ্চেন আসে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে। আরেকটা হতে পারে এসএলই বা লুপাস নেফ্রাইটিস। তাহলে লুপাস নেফ্রাইটিসও মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। লাস্ট একটা হচ্ছে ম্যালিগনেন্সি বা ক্যান্সার। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লাং ক্যান্সার আর একটা হচ্ছে কোলন ক্যান্সার। এছাড়া কিছু ড্রাগ কজ আছে যেগুলা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেনিসিলামাইন, তারপর হচ্ছে হেভি মেটালস, গোল্ড, এগুলা। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পেনিসিলামাইন। তাহলে পেনিসিলামাইন আমরা উইলসন ডিজিজের ট্রিটমেন্ট ইউজ করি। কোনো একটা পেশেন্ট উইলসন ডিজিজ নিয়ে প্রেজেন্ট করছে, তাকে আপনি ট্রিটমেন্ট স্টার্ট করলেন। এরপর যদি এই পেশেন্টটা নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশনে আসে, তাহলে আমাদের ডায়াগনোস হবে পেনিসিলামাইন ইনডিউসড বা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। কোন একটা ওল্ড এজের পেশেন্ট, স্মোকার, কাফ আছে, হিমোপ্টাইস আছে, এই পেশেন্ট যদি জেনারেলাইজড বডি সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের ডায়াগনোস হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আবার কোনো পেশেন্টের বিভাস পজিটিভ থাকে, সেই পেশেন্টটা যদি আমি জেনারেলাইজড বডি সোয়েলিং বা নেফ্রোটিক প্রেজেন্টেশন বলে, সেই ক্ষেত্রে ডায়াগনোস হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তাহলে আমরা ফার্স্ট দেখবো বয়স, এরপর দেখবো রিস্ক ফ্যাক্টর কোনটা আছে কিনা। এরপর আসে ইনভেস্টিগেশন।
তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করবো কনফার্ম করার জন্য রেনাল বায়োপসি করবো। রেনাল বায়োপসি, রেনাল বায়োপসিতে আমরা কি কি দেখি, একটা আমরা দেখি হচ্ছে লাইট মাইক্রোস্কোপি করি, এরপরে আমরা দেখি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে, এরপরে ইমিউনোফ্লুরেসেন্স করে দেখি কোনো ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন আছে কিনা। তাহলে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, এটা নামের মধ্যে বলছে এটাতে খুবই মিনিমাল চেঞ্জ হয়। তাহলে যদি পেশেন্টের চেঞ্জটা খুবই মিনিমাল থাকে সেক্ষেত্রে আমরা লাইট মাইক্রোস্কোপি করলে কিছুই তেমন পাবো না, নেগেটিভ পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আমরা পাবো পোডোসাইট, ইফাসমেন্ট অফ পোডোসাইট। তাহলে আমরা ফিজিওলজিক অ্যানাটমি এন্ড ফিজিওলজি ক্লাসে পড়ছিলাম পোডোসাইটের মেইন ফাংশন হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে পোডোসাইট গুলো যদি ড্যামেজ হয় বা ইফাসমেন্ট অফ পোডোসাইট হয় বা ফুড প্রসেস অফ পোডোসাইট ফিউশন হয়, এগুলো যে কোনটা হলে কি হবে, এই ব্যারিয়ার হিসেবে আর কাজ করতে পারবে না, তখন কি হবে প্রোটিন গুলো লস হবে। ফুড প্রসেস, এরপর যদি আমরা ইমিউনোফ্লুরেসেন্স করি তাহলে এখানে কোনো ইমিউনোগ্লোবিন ডিপোজিশন বা কোনো কিছু পাওয়া যাবে না, নেগেটিভ পাবো। এবার আসি এফএসজিএস। তাহলে এফএসজিএস এর ক্ষেত্রে লাইট মাইক্রোস্কোপি করলে আমরা কি পাবো, ফোকাল স্ক্লেরোসিস পাবো। তাহলে এমসিএন বা মিনিমাল চেঞ্জে কিন্তু লাইট মাইক্রোস্কোপিতে কোনো চেঞ্জ পাওয়া যায় নাই। এফএসজিএস এ কি পাইতেছি, ফোকাল স্ক্লেরোসিস নামের মধ্যে আছে। ফোকাল মানে হচ্ছে সবগুলো গ্লোমেরুলাস ইনভলভমেন্ট হবে না, অল্প কিছু গ্লোমেরুলাস ইনভলভমেন্ট হবে। আর সেগমেন্টাল মানে হচ্ছে যে গ্লোমেরুলাসটা ইনভলভমেন্ট হয়েছে এই গ্লোমেরুলাসটা আবার পুরোপুরি ড্যামেজ হবে না, এরও লেস দ্যান 50% ড্যামেজ হবে। তাহলে লাইট মাইক্রোস্কোপি করলে পাইলাম ফোকাল স্ক্লেরোসিস। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করি, ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে একই পাওয়া যাবে, ইফাসমেন্ট অফ পোডোসাইট অ্যান্ড ফিউশন অফ পোডোসাইট ফুড প্রসেস। তাহলে এটাতে সেম পাওয়া যাবে, এর সাথে স্ক্লেরোসিস পাওয়া যাবে। এর পাশে ইমিউনোফ্লুরেসেন্স, তাহলে ইমিউনোফ্লুরেসেন্স করলে আমরা কি পাবো, এখানে আইজিএম অ্যান্ড সি3 ডিপোজিশন পাইতে পারি, তবে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন পাওয়া যাবে না, ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন পাওয়া যাবে না। তাহলে ইমিউনোফ্লুরেসেন্স দুইটা ক্ষেত্রে নেগেটিভ, লাইট মাইক্রোস্কোপি এমসিএন এর নেগেটিভ কিন্তু এফএসজিএস এ পাইনি শুভ, ইলেকট্রন মাইক্রোস্কোপি দুইটা ক্ষেত্রে সেম, শুধু এফএসজিএস এ এক্সট্রা পাবো হচ্ছে আমরা স্ক্লেরোসিস। বেশি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, তাহলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে লাইট মাইক্রোস্কোপি করলে আমরা কি পাবো একটু দেখে আসি। এখানে হচ্ছে হাইপার সেলুলারিটি, লাইট মাইক্রোস্কোপি এখানে পাওয়া যাচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে আমরা কি পাবো, সাব এপিথেলিয়া ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন। তাহলে মিনিমাল চেঞ্জ ডিজে বা ফোকাল সিগমেন্টাল স্ক্লেরোসিসে, ফোকাল সিগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিসে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন থাকে না। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে কি থাকবে, সাব এপিথেলিয়া ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন। ইলেকট্রন ইলেকট্রোফোরেসিস ইমিউনো ফ্লুরেসেন্স করলে আমরা কি পাবো, গ্রানুলার আইজিজি ডিপোজিশন পাবো, গ্রানুলার আইজিজি ডিপোজিশন অ্যালং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তাহলে রেনাল বায়োপসি দেখে আমরা কনফার্ম করতে পারি কোনটা কোন টাইপের। তাহলে এরপর আসি ট্রিটমেন্ট। তাহলে এমসিএন যেহেতু প্যাথোলজিটা খুবই মিনিমাল ড্যামেজ হয়েছে, সো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো। এখানে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করবো, গ্লুকোকর্টিকয়েডস, ইউজুয়ালি প্রেডনিজোলোন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, রেসপন্স বা প্রগনোসিস খুবই ভালো, এবং এখানে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার রিস্ক নাই বললে চলে। এফএসজিএস এর ক্ষেত্রে যেহেতু কিছু ফোকাল স্ক্লেরোসিস আছে, সো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট রেসপন্সটা একটু খারাপ থাকবে, এই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ট্রিটমেন্ট করতে পারি, তবে রেসপন্স মিনিমাল সিজনাল প্রকৃতির থেকে পোর। প্রগনোসিস, এটা প্রগনোসিস ভ্যারিয়েবল, তবে এমসিএন থেকে পোর প্রগনোসিস। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে
ট্রিটমেন্টের জন্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজ করা লাগে, শুধু স্টেরয়েড রেসপন্স করে না একবারে। প্রগনোসিস এমসিএন থেকে খারাপ এবং এই পেশেন্টগুলো সিকেডি হওয়ার চান্স থেকে বেশি। তাহলে এফএসজিএস মেমব্রেনাস নেফ্রোপ্যাথি দুইটা ক্ষেত্রে সিকেডি হওয়ার রিস্ক আছে, কিন্তু মিনিমাল নেফ্রোপ্যাথি ক্ষেত্রে সিকেডি হওয়ার রিস্ক কম। তাহলে এই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন হইতে পারে কোন কোন ডিজিজে? মিনিমাল চেঞ্জে, ফোকাল সিগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর আছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এর মধ্যে মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং প্রাইমারি এফএসজিএস এগুলো প্রেজেন্ট করে ফালমিনেন্ট বা র্যাপিড প্রেজেন্টেশন, আর ইনডোরেন্ট প্রেজেন্টেশন থাকে সেকেন্ডারি এফএসজিএস আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এখানে মেইন ফিচার থাকে আছে ইনজুরি অন পোডোসাইট। তাহলে পোডোসাইট ফুড প্রসেস গুলো ফিউশন হতে পারে অথবা পোডোসাইট এফাসমেন্ট হতে পারে। মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি আমরা ডিসকাস করছি, কাদের ক্ষেত্রে বেশি হয়? বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে চিলড্রেনে কোনো নেফ্রোটিক সিনড্রোম হলে আমরা চিন্তা করবো এমসিএন। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম ইন চিলড্রেন, কজড বাই রিভার্সিবল ডিসফাংশন অফ পোডোসাইট। তাহলে নেফ্রোটিকের সবগুলোর ক্ষেত্রে হচ্ছে মেইন প্যাথোলজি পোডোসাইটে। অ্যাসিড কন্ডিশন থাকতে পারে অ্যাটোপি, এনএসআইডি, হজকিন্স লিম্ফোমা। ইনভেস্টিগেশন লাইট মাইক্রোস্কোপি করলে আমরা কোনো ফাইন্ডিংস পাবো না, নর্মাল পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে পাবো ফিউশন অফ পোডোসাইট ফুড প্রসেস, আর ইমিউনোফ্লোরেসেন্স করলে পাবো নেগেটিভ। ট্রিটমেন্ট হাইড্রোস গ্লুকোকর্টিকয়েড ডাজ নট প্রোগ্রেস টু সিকেডি, ভেরি গুড রেসপন্স। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস সেকেন্ডারি কজ এর মধ্যে কি কি আছে? হিলিং অফ প্রিভিয়াস লোকাল গ্লোমেরুলার ইনজুরি, এইচআইভি, হেরোইন, হাই বিএমআই, ক্রনিক হাইপারটেনশন। তাহলে সবগুলো এইচ দিয়া। ইনভেশন করলে আমরা সিগমেন্টাল স্কাস পাবো, সাম গ্লোমেরুলার, সবগুলো পাবো না। ইলেকট্রোমাইসিস করলে আমরা পোডোসাইট ফুড প্রসেস ফিউশন পাবো। আর এখানে আইজিএম এন্ড সি3 রিপোজিশন থাকে, কোনো ইমিউনোকমপ্লেক্স রিপোজিশন থাকবে না। ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড দিতে পারি, তবে এমসিএন থেকে রেসপন্স খারাপ, সিকেডি কমনলি হয়। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এফএসজিএস এর পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট যদি আমরা করি, রিনাল ট্রান্সপ্লান্ট, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে রিকারেন্ট এফএসজিএস হওয়ার রিস্ক থাকে অনেক বেশি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হচ্ছে মোস্ট কমন কজ অফ অ্যাডাল্ট ইডিওপ্যাথিক নেফ্রোটিক সিনড্রোম। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাল চেঞ্জ, বড়দের ক্ষেত্রে মেমব্রেনাস। এখানে একটা অ্যান্টিবডি ফর্মেশন হতে পারে প্রাইমারি কেজে, এটাকে বলে এম টাইপ ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1 অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি নামটা মুখস্থ রাখতে হবে। কার এগেইনস্টে ফর্মেশন হয়? পোডোসাইট সারফেস অ্যান্টিজেন এগেইনস্টে। অ্যাসিড কন্ডিশন থাকতে পারে কি কি? যদি প্রাইমারি ইডিওপ্যাথিক হয় সেক্ষেত্রে এই সেলের DQ-A1 থাকে আছে সব। সেকেন্ডারির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেনিসিলামাইন, এনএসআইডি বা হেভি মেটাল ড্রাগস, হেপাটাইটিস বি ভাইরাস, ম্যালিগন্যান্সির মধ্যে লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, আর হচ্ছে লুপাস নেফ্রাইটিস বা SLE। ইনভেশন করলে আমরা পাবো থিকেনিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, ইনকেস ম্যাট্রিক ডিপোজিশন গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা গ্রানুলার সাব এপিথেলিয়াল ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে জুলাই 22-এ এরকম একটা কোশ্চেন আসছিল যে কি ধরনের বায়োপসি ফাইন্ডিংস পাওয়া যায়। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশনও পাইতে পারি। এটা একটা টার্ম আছে যেটা ডেভিডসন নাই এমআরসি পরীক্ষার কনফার্ম আছে, স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স। তাহলে যারা এমআরসিপি দিবেন তাদের জন্য এই টার্মটা মনে রাখা লাগবে, স্পাইক এন্ড ডোম। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট শুধু স্টেরয়েড দিয়ে হয় না, এদের ক্ষেত্রে বিপি কন্ট্রোল করতে হবে এসি ইনহিবিটর বা ERB দিয়ে। আর স্টেরয়েডের সাথে অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি যেমন সাইক্লোফসফামাইড বা রিটুজিমাবের দরকার হতে পারে। পেশেন্টগুলোর ক্ষেত্রে একটু 1/3 রুল ফলো করে, যেমন 1/3 ক্ষেত্রে পেশেন্টের রিমিশন হতে পারে, 1/3 ক্ষেত্রে স্টেবল থাকতে পারে, আর 1/3 ক্ষেত্রে সিকেডিতে প্রোগ্রেস করতে পারে। এরপর আমাদের নেক্সট প্রেজেন্টেশন হচ্ছে মাইল্ড নেফ্রেটিক সিনড্রোম। তাহলে মাইল্ড নেফ্রেটিক সিনড্রোম আমরা বললাম কি, এদের ক্ষেত্রে প্রোটিনুরিয়া থাকবে কিন্তু সেটা নেফ্রোটিক রেঞ্জে থাকবে না। তাহলে প্রোটিনুরিয়া থাকবে হচ্ছে লেস দেন 3.5 গ্রাম পার ডে। এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টগুলোর ক্ষেত্রে হেমাচুরিয়া থাকবে। তাহলে আমরা যদি ইউজিন এক্সামিনেশন করি তাহলে সেখানে আমরা আরবিসি পাবো। হেমাচুরিয়া দেখে আমরা বুঝবো এটা গ্লোমেরুলার নেফ্রাইটিস বা নেফ্রেটিক প্রেজেন্টেশন। তবে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি জেনারেল ফাংশনগুলো ইম্পেয়ার্ড হয় না আনলেস লং টার্ম হিস্ট্রি। তাহলে ফিচার্স কি? মডেস্ট প্রোটিনুরিয়া, নন ভিজিবল হেমাচুরিয়া, renal disease tends to follow a slowly progressive course। তাহলে এই যে লাইনটা ইম্পর্টেন্ট।
এখানে দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, যেটা সামটাইমস আরপিজিএন বা র্যাপিড ডিটেকশনে প্রেজেন্ট করতে পারে, আর এমসিজিএন সামটাইমস নেফ্রোটিক লাইক প্রেজেন্টেশন হতে পারে। তাহলে মাইল্ড নেফ্রোটিক প্রেজেন্টেশন হয় কোন কোন ডিজিজের ক্ষেত্রে? আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে, আর একটা হচ্ছে এমসিজিএন বা মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রোসিসের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, যেটা এখানে বক্সে নেই, অন্য জায়গায় ডিসকাস করা হয়েছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা পরীক্ষায় বেশি আসে, আইজিএ নেফ্রোপ্যাথি। তাহলে এটা ক্লাসিক্যাল সিনারিও কেমন? মাইল্ড জিএনএ প্রেজেন্ট করবে, ইউজুয়ালি প্রেজেন্ট করে 2 থেকে 3 দিন আফটার রেসপিরেটরি ইনফেকশন। তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি দিবে কোশ্চেনে, যেটা 2 থেকে 3 দিন আগে ফিভার, কাফ বা আরটিআর একটা হিস্ট্রি ছিল, এরপরে সে মাইল্ড জিএনএ প্রেজেন্ট করছে, তাহলে ডায়াগনোস হবে আইজিএ নেফ্রোপ্যাথি। ইনফেকশনের পরে যদি জিএন হয়, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল থাকে দুইটা, একটা হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি, আর একটা হচ্ছে পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আলাদা করবো হচ্ছে তার প্রেজেন্টেশন দেবে এবং ডিউরেশন অফ হিস্ট্রি দিয়ে। তাহলে আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে থাকবে শর্ট হিস্ট্রি, লেস দেন 1 উইকস, ইউজুয়ালি 2 থেকে 3 দিন। আর পোস্ট ইনফেকশাস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্ষেত্রে ইউজুয়ালি মোর দেন 10 ডেজ হিস্ট্রি থাকে। তাহলে লম্বা সময় ইনফেকশন যদি লম্বা সময় পার হয়ে জিএন হয়, তাহলে সেটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আর্লিয়েস্ট সাইন থাকে হচ্ছে হেমাচুরিয়া, আর ইউনিভার্সাল ফিসেবল হয় নন ভিজিবল হেমাচুরিয়া। তাহলে এগুলো পরীক্ষা আগে এক সময় খুব সিঙ্গেল বেস্ট আসতো, এখন আর এই ধরনের টার্মগুলো আসে না, এগুলি সিনারি দিয়ে বেশি কোশ্চেন আসে। হলমার্ক ফিচার, occurrence of acute self-limiting exacerbation often with visible hematuria in association with minor respiratory tract infection। তাহলে পেশেন্টগুলো রিকারেন্ট প্রেজেন্টেশন হইতে পারে, ইউজুয়ালি মাইল্ড প্রেজেন্টেশন থাকে, তবে কোনো ইনফেকশন হলে সেক্ষেত্রে পেশেন্টে ভিজিবল হেমাচুরিয়া প্রেজেন্ট করতে পারে। অ্যাসেট কন্ডিশন অলরেডি আমরা একটা বলে ফেলছি, প্লেয়ার্স ট্রিগার্ড বাই আপার রেসপিরেটরি একটা ইনফেকশন। এছাড়া পেশেন্টের লিভার ডিজিজ এবং সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসেট থাকতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এখানে আইজিএ অ্যাসোসিয়েটেড একটা কন্ডিশন, সো এটার সাথে আইজিএ নেফ্রোপ্যাথি অ্যাসেট থাকতে পারে। ইনভেস্টিগেশন করলে কি পাবো এখানে? আমরা যদি লাইট মাইক্রোস্কোপি করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো ইনক্রিজড মেসেঞ্জার ম্যাট্রিক্স এন্ড সেলস। আর যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লুorescence করি, সেক্ষেত্রে আমরা মেসেঞ্জিয়াল আইজিএ এন্ড সি3 ডিপোজিশন পাবো। তাহলে অ্যান্টিবডি ডিপোজিশন গুলো ইম্পর্টেন্ট। এফএসজিএস আমরা পাইছিলাম আইজিএম এন্ড সি3, মেমব্রেনাস ক্ষেত্রে সাবইপিথেলিয়াল গ্রানুলার আইজিজি ডিপোজিশন, এন্ড আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে মেসেঞ্জিয়াল আইজিএ এন্ড সি3 ডিপোজিশন। তাহলে কোথায় ডিপোজিশন হচ্ছে, কোন অ্যান্টিবডি ডিপোজিশন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এসি ইনহিবিটর দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। যদি হাই রিস্ক পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড ইউজ করা লাগতে পারে। হেনার সন্দেন পারপুরা, তাহলে এটা হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি একটা ভ্যারিয়েন্ট, ইউজুয়ালি চিলড্রেনের ক্ষেত্রে হয়। আর এখানে একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকে, তাহলে এখানে পালপুরিক র্যাশ থাকে ইউজুয়ালি বার্টোকে এন্ড ব্যাক অফ দ্য লেগ বা ব্যাক অফ লোয়ার লিগ। এর সাথে কিছু পেশেন্টে অ্যাবডোমিনাল পেইন এন্ড জয়েন্ট পেইন থাকতে পারে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স, পেটিসিয়াল র্যাশ টিপিক্যালি এফেক্টিং buttocks and lower legs, abdominal pain, arthalgia, visible or non-visible hematuria with or without proteinuria। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে একটা রেসপিরেটরি ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে। ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, আইজি নেফ্রোপ্যাথি মতো সেম, মেসেঞ্জিয়াল আইজিএ ডিপোজিশন হবে এন্ড মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি থাকবে। তাহলে এটাও একবার পরীক্ষা কোশ্চেন আসছে। এটা প্রগনোসিসও ভালো, ট্রিটমেন্ট ইউজুয়ালি সাপোর্টিভ, ইউজুয়ালি সিকেডি তে ডেভেলপ করে না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অবশ্য সিকেডি ডেভেলপ করতে পারে। মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলে এটা পরীক্ষায় ইউজুয়ালি কম আসে। এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন টাইপ আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট টাইপ। তাহলে এটা ইউজুয়ালি অ্যাসিড, ইমিউনোগ্লোবুলিন টাইপটা ইউজুয়ালি অ্যাসিড থাকে, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। তাহলে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এই পেশেন্টগুলোর সাথে অনেক সময় এই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া হেপাটাইটিস সি, অটোইমিউন ডিজিজ মনোক্লোনাল গ্যানোপ্যাথি, ক্রায়োগ্লোবিনের সাথে মেমব্রেনো প্রলিফেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আমরা পাইছিলাম মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে পাইলাম মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে বি এবং সি ভাইরাসের সাথে অ্যাসিডিক গ্লোমেরুলোনেফ্রাইটিসটা ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্ট টাইপের ক্ষেত্রে কি হয়? অ্যাবনর্মাল অ্যাক্টিভেশন অফ অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে, ইউজুয়ালি অ্যাসিড থাকে, পার্শিয়াল লাইপোডিস্ট্রফি, যদি র্যাপিড ফ্যাট লস হয় সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে
কমপ্লিমেন্ট টাইপ মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস ডেভেলপ করতে পারে। আরেকটা কন্ডিশন হচ্ছে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর। তাহলে এই দুইটা টার্ম মনে রাখলে হবে। এই ডিজিজগুলো একটা নাম হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ। এখানে ডিপোজিশন হয় কোথায়? ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিশন হয়। তাহলে এই কয়েকটা টার্ম মনে রাখলে হবে, পরীক্ষায় কমই আসে একটু। এরপর সে পরীক্ষার জন্য একটা বেশি ইম্পর্টেন্ট আরপিজিএন। তাহলে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি থাকবে? প্রোটিনুরিয়া থাকবে, হেমাচুরিয়া থাকবে, শর্ট ডিউরেশন হিস্ট্রি থাকবে, আর র্যাপিড ডিটোরেশন অফ রেনাল ফাংশন থাকবে। তাহলে কোনো পেশেন্ট যদি জিএনএ ফিচার থাকে, এর সাথে যদি ক্রিয়েটিনিন খুব দ্রুত বাড়তে থাকে, জাস্ট উইদিন ডেজ আর উইকস যদি ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে যায়, পেশেন্টে যদি অ্যানিউরিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো আরপিজিএন। কোন কোন ডিজিজ আরপিজিএন নিয়ে প্রেজেন্ট করতে পারে? তাহলে আরপিজিএন কে এখানে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলারনেফ্রাইটিস আর একটা হচ্ছে ডিফিউজ পলিফাইটিক গ্লোমেরুলারনেফ্রাইটিস। ফোকাল নেক্রোটাইজিং এর মধ্যে মেইনলি হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলা। স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর মধ্যে আমরা এর আগে ডিসকাস করলাম ভাস্কুলাইটিসে কমন হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস, আর একটা হচ্ছে জিপিএ বা গ্রানুলোমেটাস পলিঅ্যানজাইটিস। তাহলে এই দুইটাই মেইনলি হচ্ছে আরপিজিএন এ প্রেজেন্ট করতে পারে। এই পেশেন্টগুলোকে বলা হয় নেগেটিভ বা পজিটিভ ইমিউন, মানে এখানে কোনো ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন থাকে না। তাহলে এগুলো হচ্ছে আনকা মেডিয়েটেড। এবার ডিফিউজ পলিফাইটিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস, তাহলে এগুলো হচ্ছে ইউজুয়ালি ইমিউনো কমপ্লেক্স মেডিয়েট থাকে অথবা অ্যান্টিবডি মেডিয়েট থাকে। এর মধ্যে আছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল বা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলারনেফ্রাইটিস, অ্যান্টি জিবিএম ডিজিজ, এসএলই, আরেকটা আমরা বললাম আইজিএ সামটাইমস আরপিজিএন এ প্রেজেন্ট করতে পারে। ফিচার্স মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে র্যাপিড লস অফ রেনাল ফাংশন ওভার ডেজ আর উইকস। তাহলে মাইল্ড নেফ্রাইটিক সিনড্রোম এবং নেফ্রোটিক সিনড্রোম এই দুটা ক্ষেত্রে কিন্তু আমরা রেনাল ফাংশন ডিটোরিয়েশনটা খুব একটা দেখি না, থাকলে সেটা লং টার্মে থাকতে পারে, র্যাপিড লস হবে না কখনো। পেশেন্টের আরবিসি কাজ থাকতে পারে, ডিজমরফিক আরবিসি থাকতে পারে। বায়োপসি করলে একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা হচ্ছে নেক্রোটাইজিং লেশনস অথবা ক্রিসেন্টিক লেশন। তাহলে আমরা যদি বায়োপসিকে ক্রিসেন্ট পাই অথবা নেক্রোটাইজিং লেশন পাই, তাহলে দিস ইজ সাজেস্ট অফ আরপিজিএন। মেইনলি পাওয়া যায় কোথায়? স্মল ভেসেল ভাস্কুলারিস গুলাতে। তাহলে আরপিজিএন প্রেজেন্টেশনের মধ্যে কয়েকটা ডিজিজ আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে একটা হচ্ছে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। তাহলে গ্লোমেরুলাসের যে ফিল্ট্রেশন ব্যারিয়ার থাকে, এর মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে যদি অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট আরপিজিএন প্রেজেন্ট করতে পারে। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের আলফা-3 চেইন অফ টাইপোকোলাজেন, এইটার এগেনস্টে মেইনলি অ্যান্টিবডি ফর্মেশন হয়। তাহলে পরীক্ষার কোশ্চেন আসে যে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজে কোন কোলাজেনের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়, তাহলে অ্যান্সার হবে টাইপ 4 কোলাজেন। এটা অ্যাসোসিয়েট থাকতে পারে সামটাইমস এই সেলের DR15 বা DR2 সাথে। ফিচার্স তার প্রেজেন্ট করবে। এই পেশেন্টগুলো অনেক সময় লাং হেমোরেজ প্রেজেন্ট করতে পারে। বায়োপসি করলে আমরা কি পাবো? লাইনিয়ার আইজিজিডি ডিপোজিশন অ্যালং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটাও একবার পরীক্ষায় কোশ্চেন আসছে। তাহলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম গ্রানুলার আইজিজি ডিপোজিশন অ্যালং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, আর অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজের ক্ষেত্রে পাবো লাইনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তাহলে দুইটাতে আইজিজি ডিপোজিশন হবে, পার্থক্য হচ্ছে মেমব্রেনাসের ডিপোজিশন হবে গ্রানুলার আর অ্যান্টি জিবিএম হবে লাইনিয়ার। তাহলে এই দুইটা যেহেতু একই রকমের এবং খুবই ইম্পর্টেন্ট, দুইটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এটা আছে জুলাই 22-এ, গ্রানুলার সাবইপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন। আর জুলাই 23-এ আসছে লিনিয়ার আইজিজি ডিপোজিশন। তাহলে দুইটাই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিপোজিশন হবে, দুইটাই আইজিজি ডিপোজিশন হবে, পার্থক্য হচ্ছে একটা লাইনিয়ার আর একটা হচ্ছে গ্রানুলার ডিপোজিশন। তাহলে বায়োপসি ফাইন্ডিংস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ কম্বাইন্ড উইথ স্টেরয়েড এন্ড ইমিউনোসাপ্রেসিভ। তাহলে এই ক্ষেত্রে প্লাজমা এক্সচেঞ্জ লাগবে, স্টেরয়েড লাগবে, সাথে সাইক্লোফসফেনাইড লাগতে পারে। কম্বিনেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড পালমোনারি হেমোরেজ। তাহলে একদিকে হচ্ছে হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া, আর একদিকে হচ্ছে পালমোনারি হেমোরেজ বা হিমোক্রাইসিস। তাহলে এই ধরনের প্রেজেন্টেশন যদি থাকে, তাহলে ইউজুয়ালি আমরা তিনটা ডিফারেন্সিয়াল বেশি চিন্তা করি। অনেকগুলো কাজ আছে, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে গুড পাসপোর্ট ডিজিজ,
একটা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস যেমন ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস, আর একটা হচ্ছে লুপাস বা এসএলই। তাহলে এই তিনটা ডিজিজের ক্ষেত্রে পেশেন্টের হিমোটাইসিস হইতে পারে, হেমাচুরিয়া হইতে পারে, মানে লাংসেও হেমোরেজ হইতেছে, আবার এদিকে কিডনিতেও হেমোরেজ হইতেছে। ইনফেকশন রিলেটেড গ্লোমেরুলারনেফ্রাইটিস বা পোস্ট হিস্টোরিক্যাল গ্লোমেরুলারনেফ্রাইটিস, তাহলে এটা হয় ইউজুয়ালি কখন? typically presents 10 days after the histopathological infection or longer after the skin infection. তাহলে হাইজিন নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমরা পাইছিলাম যে আরটি হিস্ট্রি থাকবে 2 থেকে 3 দিনের, আর স্ট্রেপ্টোককাল বা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলারনেফ্রাইটিস ক্ষেত্রে একটু লং হিস্ট্রি থাকবে। আর এই পেশেন্টগুলো প্রেজেন্ট করবে সিভিয়ার এই কাইন্ডে প্রেজেন্ট করতে পারে। ইনভেশন করলে আমরা পাবো সিথি কনসেন্ট্রেশনটা লো পাবো, এএসও টাইটারটা পজিটিভ থাকতে পারে, আর বায়োপসি করলে আমরা পাবো সাব এন্ডোথেলিয়াল এন্ড সাব এপিথেলিয়াল ইমিউনোডিপোজিট। মেমব্রেনার নেফ্রোটিক প্রেজেন্টেশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি থাকে সাব এপিথেলিয়াল ডিপোজিশন, আর আরপিজিএনে আমরা হচ্ছে সাব এপিথেলিয়াল এন্ড সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন। ট্রিটমেন্ট এগুলো দরকার নেই খুব একটা। আচ্ছা, এখানে ইন শর্ট করে লেখা হয়েছে চিলড্রেনের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম পাই আমরা চিন্তা করবো মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম পাইলে চিন্তা করবো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। যদি শর্ট ডিউরেশন অফ হিস্ট্রি থাকে ইনফেকশনের তাহলে আইজি নেফ্রোপ্যাথি চিন্তা করব। যদি লং ডিউরেশন অফ হিস্ট্রি থাকে তাহলে চিন্তা করবো হচ্ছে পোস্ট ইনফেকশাস নেফ্রাইটিক সিনড্রোম বা আরপিজিএন বা ডিফিউজ প্রলিফেরেটিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস। কজেস অফ গ্লোমেরুলারনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড লো সেরাম কমপ্লিমেন্ট, তাহলে কিছু কিছু গ্লোমেরুলারনেফ্রাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে C3 C4 লেভেল কম থাকে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি C3 C4 লেভেল দেখি তাহলে গ্লোমেরুলারনেফ্রাইটিসের ডিফারেন্সিয়াল গুলো মানে কমে আসবে, অনেকগুলো কজের মধ্যে থেকে জাস্ট কয়েকটা কজ আছে যেগুলো C3 C4 লেভেল কমে যায়। তাহলে ইম্পর্টেন্ট কি কি আছে? পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলারনেফ্রাইটিস, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এসএলই, ক্রায়োগ্লোবুলিনেমিয়া এন্ড মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলারনেফ্রাইটিস কমপ্লিমেন্ট টাইপ যেটা। তাহলে এই 5টা কেসে আমরা এই C3 এবং C4 লেভেলটা কম পাই, এটা মুখস্থ করতে হবে। এরপর গ্লোমেরুলার ডিজিজ যে এতক্ষণ যা পড়লাম এটাকে ইন শর্ট করা হয়েছে। তাহলে গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে আমাদের হলমার্ক ফিচার হচ্ছে প্রোটিনুরিয়া, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ গ্লোমেরুলার ব্লিডিং হচ্ছে আরবিসি কাস্ট বা ডিসমরফিক আরবিসি। তাহলে এটা আমরা পাইলে আমরা বলতে হবে সেটা গ্লোমেরুলার ব্লিডিং। আর ইউনিভার্সাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম এটা হচ্ছে রেনাল সোডিয়াম রিটেনশন। নেফ্রোটিকের ক্ষেত্রে আমরা পাবো শুধু প্রোটিনিউরিয়া, মাইল্ড নেফ্রোটিকের ক্ষেত্রে থাকবে প্রোটিনিউরিয়া এন্ড হেমাচুরিয়া, আর আরপিজিএন এর ক্ষেত্রে থাকবে প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া এন্ড র‍্যাপিড ডিটারেটিং রিনাল ফাংশন। অনেক সব পরীক্ষা দিয়ে ক্রিয়েটিন লেভেল দিতে পারে, পেশেন্ট অ্যানুরিয়া থাকতে পারে বা রেনাল ফেলিয়ার থাকতে পারে। তাহলে এর আগে যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলোই এখানে শর্টকাট করে লেখা আছে। আমরা যদি এবার জিস্ট ডিসকাশন করি তাহলে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে 3টা, নেফ্রোটিক, মাইল্ড নেফ্রাইটিক এন্ড আরপিজিএন। নেফ্রোটিকে থাকবে হচ্ছে শুধু প্রোটিনিউরিয়া, মাইল্ড নেফ্রাইটিকে থাকবে হচ্ছে প্রোটিনিউরিয়া প্লাস হেমাচুরিয়া, আরপিজিএন এর ক্ষেত্রে থাকবে প্রোটিনিউরিয়া প্লাস হেমাচুরিয়া প্লাস রেইস সেরাম ক্রিয়েটিনিন আর আছে শর্ট হিস্ট্রি। এই 3টা দিয়ে আমরা প্রথম আলাদা করলাম কোন ধরনের প্রেজেন্টেশন। যদি নেফ্রোটিক পাই এবং এই পেশেন্টগুলো যদি চিলড্রেন থাকে মানে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে চিন্তা করবো মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথি, ইনভেস্টিগেশন করলে পাবো ফিউশন অফ পোডোসাইট ফুড প্রসেস, কিসে পাবো? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাবো, আর লাইট মাইক্রোস্কোপি আর ইমিউনোফ্লুরেসেন্স নেগেটিভ থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় অথবা ম্যালিগনেন্সি হিস্ট্রি থাকে লাং ক্যান্সার অথবা কোলন ক্যান্সার, অথবা পেশেন্ট যদি ড্রাগ হিস্ট্রি থাকে পেনিসিলামাইনের অথবা এসএলই পেশেন্ট হয় সেক্ষেত্রে ডায়াগনোস হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ইনভেস্টিগেশন করলে পাবো গ্লোমেরুলার বেসমেন্ট থিকেনিং এন্ড গ্রানুলার সাবএপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন। ট্রিটমেন্ট করবো এসি ইনহিবিটর বা এআরবি দিয়ে আন্ডারলাইং কজে ট্রিটমেন্ট করতে হবে। যদি পেশেন্টের ক্ষেত্রে কোনো ড্রাগ থাকে তাহলে ড্রাগ উইথড্রল করতে হবে। যদি পেশেন্টের এইচআইভি হিস্ট্রি থাকে বা হিরোইন অ্যাবিউজ বা হাই বিএমআই থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে এফএসজিএস। যদি পেশেন্টের মাইল্ড নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে আরটিআই হিস্ট্রি বা সিরিয়াক হিস্ট্রি থাকলে ডায়াগনোস হবে আইজি নেফ্রোপ্যাথি।
বায়োপসি করলে পাবো মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি অ্যান্ড আইজিএ ডিপোজিশন, ট্রিটমেন্ট এস ইনহিবিটর বা এআরবি। পেশেন্ট যদি সি ভাইরাস পজিটিভ থাকে, এন্ডোকার্ডাইটিস বা ক্রায়োগ্লোবুলিনের হিস্ট্রি থাকে, ডায়াগনোস হবে মেসেঞ্জিয়ার ক্যাপিলারি গ্লোমেরুলাইটিস। যদি ক্যারেক্টারিস্টিক রিঅ্যাক্ট থাকে, হাতে অ্যাবডোমিনাল পেইন, জিআই সিমটমস থাকে, জয়েন্ট পেইন থাকে, ডায়াগনোস হবে হেনোসনলেন পারপুরা। আরপিএসএন লাইক প্রেজেন্টেশনে পেশেন্টের যদি পালমোনারি হেমোরেজ থাকে, আঙ্কা নেগেটিভ থাকে, ইয়ং পেশেন্ট হয়, ডায়াগনোস হবে গুড পাস্তুলা। বায়োপসি করলে পাবো লিনিয়ার আইজিজি এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, স্টেরয়েড এন্ড সাইক্লোফসফামাইড। যদি পেশেন্টের হিমোপ্রাইসিস থাকে, এর সাথে পি আঙ্কা পজিটিভ থাকে, তাহলে ডায়াগনোস হবে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস। যদি পেশেন্টের হিমোপ্রাইসিস বা পালমোনারি হেমোরেজের সাথে সি আঙ্কা পজিটিভ থাকে, নেজোফেরেঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকে, যেমন এপিস্ট্যাক্সিস, নেজাল ডিফর্মিটি, সাইনোসাইটিস, বটিটিস মিডিয়া, ডায়াগনোস হবে গ্রানুলোমেটাস পলিএনজাইটিস বা ওয়েজেনাস গ্রানুলোমেটোসিস। পেশেন্টের যদি 10 দিন বা 1 সপ্তাহের বেশি হিস্ট্রি থাকে স্কিন ইনফেকশন বা রেসপিরেটরি ইনফেকশনের, এর সাথে আরপিজিনাল প্রেজেন্টেশন হয়, আমাদের ডায়াগনোস হবে পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলাইটিস বা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলাইটিস। বায়োপসি করলে পাবো সাবএন্ডোথেলিয়াল এন্ড সাবএপিথেলিয়াল ইমিউন ডিপোজিশন। তাহলে উপরে যা পড়লাম এটাই হচ্ছে এই ছোট বক্সটা শর্ট, পরীক্ষা আগে এই ছোট বক্সটা অ্যাটলিস্ট দেখে দিতে হবে টাইম না পাইলে। আচ্ছা, এই বক্সটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে কালেক্ট করা। তাহলে বায়োপসি ফাইন্ডিংস এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়, বিশেষ করে যারা হচ্ছে এমএসসি বা অন্যান্য পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে। এটা এফসিএস জন্য এত দরকার নাই, যারা এমএসসি পরীক্ষা দেন একটু দেখে নিতে পারে, জিস্ট করা আছে। বায়োপসির মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যেখানে গ্রানুলার আইজিজি ডিপোজিশন হয়। আইজি নেফ্রোপ্যাথি ক্ষেত্রে মেসেঞ্জার আইজি ডিপোজিশন, সে অ্যান্টি জিবিএম এর ক্ষেত্রে লিনিয়ার আইজিজি ডিপোজিশন। আর পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলাইটিস ক্ষেত্রে আইজিজি এন্ড সি ডিপোজিশন হয়, এটা থাকে স্টার স্কাইপিয়ান্স বলে। আর লুপাসের ক্ষেত্রে ফুল হাউস, মানে সব অ্যান্টিবডি ডিপোজিশন হবে, আইজিজি, এএম, সি3, সি1 সবগুলো ডিপোজিশন হবে। নেফ্রোটিক গ্লোমেরুলার ডিজিজ থেকে আমাদের এইগুলো ডিসকাশন। তাহলে গ্লোমেরুলার ডিজিজ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, যে কোনো পরীক্ষায় একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে। এরপর আমাদের নেক্সট পার্ট হচ্ছে নেফ্রোলজি 3। এখানে ইম্পর্টেন্ট ডিজিজ আছে 3টা, হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এন্ড রেনাল আর্টারি স্টেনোসিস। টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্টগুলো আমরা ইউজুয়ালি দেখি যে কোনো পেশেন্ট যদি একেআই ডেভেলপ করে বা রিনাল ইমপ্যাক্ট হয়, সেক্ষেত্রে পেশেন্টের ইউরিন আউটপুটটা কমে যায়। তবে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজের ক্ষেত্রে একটু ফাইন্ড ডিফারেন্স, এই পেশেন্টগুলো রিনাল ইমপ্যাক্ট বা একে ডেভেলপ করলে ইউজুয়ালি ইউরিন আউটপুটটা প্রিজার্ভ থাকে। তাহলে কোনো পেশেন্টের রেনাল ফাংশন ডিটোরিয়েট করতেছে, একে ডেভেলপ করছে, কিন্তু ইউরিন আউটপুট ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজটা কনসিডার করতে হবে। এই কথাটা এখানে বলছে urinary output may be relatively preserved for any given GFR, and indeed there may be polyuria and noxuria due to loss of concerning ability in damaged tubules. তাহলে acute interstitial nephritis ক্ষেত্রে যে AKI নন অলিগোরিক AKI, তাহলে এই ক্ষেত্রে ইউরিন আউটপুটটা ইউজুয়ালি প্রিজার্ভ থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্লোজ আছে, পেশেন্টগুলো ইউসিনোফিলিয়া থাকতে পারে, যদিও সব পেশেন্টটা থাকে না, তবে পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোতে ইউজুয়ালি ইউসিনোফিলিয়া দেওয়া থাকবে। কি কারণে হইতে পারে, অনেকগুলো কলেজ মুখস্থ করতে হবে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ কজগুলা, তাহলে মেইনলি অ্যান্টিবায়োটিক বা পেনিসিলিন, পিপিআই এবং এনএসআইডি, এই ড্রাগগুলোর কারণে অ্যাকুট ইনস্টার নেফ্রাইটিস হতে পারে। জুলাই 22 একটা কোশ্চেন আসছিল, মেকানিজম অফ মেসালাইজিং কজিং অ্যাকুট ইনস্টার নেফ্রাইটিস কিভাবে করে, ডিউ বাই অ্যালার্জি। ক্লিনিক্যাল ফিচার্সে পেশেন্ট প্রেজেন্ট করবে হচ্ছে একে নিয়ে এবং র্যাপিড ডিটেকশন অফ রিনাল ফাংশন থাকতে পারে, তবে পেশেন্টগুলো হচ্ছে নন অলিগোরি থাকবে, ইউরিন আউটপুট ঠিক থাকবে। ইনভেস্টিগেশন করলে আমরা ইউসিনোফিলিয়া পাইতে পারি, প্রোটিন ইউরিয়া পাইতে পারি। তাহলে প্রোটিন ইউরিয়া একটা ইম্পর্টেন্ট কাজ, অ্যাকুট ইনস্টার নেফ্রাইটিস পরীক্ষার জন্য বিশেষ করে। ডায়াগনোস কনফার্ম করা যেতে পারে রেনাল বায়োপসি দিয়ে, ট্রিটমেন্টের জন্য লং টার্ম স্ক্যানিং প্রিভেন্ট করার জন্য আমরা স্টেরয়েড ইউজ করতে হবে। এগুলো খুব একটা পরীক্ষা আসে না, পরীক্ষা আসবে ডায়াগনোসিস। তাহলে পেশেন্টের একটা ড্রাগ এক্সপোজিটি থাকবে, দিতে পারে পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে, সেটা ট্রিটমেন্ট পাইছে, এরপর পেশেন্টের ফিভার, জয়েন্ট পেনের র্যাশ প্রেজেন্ট করছে, ইউরিন আউটপুট ঠিক আছে, ইনভেস্টিগেশন করে আমরা পাইছি ইউসিনোফিল কাউন্ট বেশি।
ডায়াগনোসিস কি? তাহলে আরটিআই হিস্ট্রি দিয়ে 3 ধরনের সিনারিও আসতে পারে। এগুলো একটু আইডিয়া থাকা লাগবে, তাহলে পরীক্ষার সময় সহজ লাগবে। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লেস দেন 7 days, ডায়াগনোসিস হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। সরি, আরটিআই এর সাথে থাকতে হবে, তো গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে হবে বা প্রোটিনিউরিয়া। মোর দেন 7 days এর সাথে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডায়াগনোসিস হচ্ছে পোস্ট ইনফেকশন বা পোস্ট স্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আরটিআই হিস্ট্রি আছে, এর সাথে পেশেন্টের একেআই আছে, ইউসিনোফিল কাউন্ট বেশি, এর সাথে পেশেন্টের জয়েন্ট পেইন বা র্যাশ থাকতে পারে। ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইনস্টাল হেপাটাইটিস। আরটিআই এর সাথে রিলেশন কি? আরটিআই এর পরে পেশেন্ট ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক পেয়ে থাকে, সেখান থেকে পেশেন্টের অ্যাকিউট ইনস্টাল হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগে পরীক্ষা এফসিএস আসছে। তাহলে ডিরেক্টলি অ্যান্টিবায়োটিক কথা নাও লিখতে পারে, জাস্ট দিতে পারে সে পেশেন্টে আরটিআই ট্রিটমেন্ট হয়েছে। তাহলে এখানে ইউসিনোফিল কাউন্টটা ইম্পর্টেন্ট, জয়েন্ট পেন স্কিন র্যাশটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে নন অলিগোজিক একাইটি ইম্পর্টেন্ট। তাহলে সিনারিটা ভালো করে দেখতে হবে যে কি কি ক্লু দেওয়া আছে সেখানে। কজেস অফ ক্রনিক ইন্টারস্টাল নেফ্রাইটিস, এটা কজগুলো মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, যেগুলো বেশি ইম্পর্টেন্ট মার্ক করা আছে, বোঝার কিছু নাই। অ্যালপোর্ট সিনড্রোম, তাহলে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। সিনারিও কেমন থাকে? ইউজুয়ালি ইয়ং পেশেন্ট থাকবে, পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট বা হিমাচুরিয়া থাকতে পারে, প্রোটিনুরিয়া থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্সরি নিউরাল ডিফারেন্স থাকবে বা অকুলার অ্যাবনর্মালিটিস থাকবে। অকুলার অ্যাবনর্মালিটিস মধ্যে মেইনলি থাকে হচ্ছে লেন্টিকোনাস আর ক্যাটারাক্ট। তাহলে পেশেন্টের মেইনলি লেন্সের ডিফেক্ট থাকে। আর এই পেশেন্টগুলোতে মিউটেশন থাকে কোথায়? হচ্ছে মিউটেশন আর ডিলিশন থাকে হচ্ছে COL4A5 জিন অন এক্স ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে একটা টাইপ 4 কোলাজেন ডিসঅর্ডার। এর আগে আমরা পড়লাম হচ্ছে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, যেখানে ছিল আলফা 3 চেইন অফ টাইপ 4 কোলাজেনের মিউটেশন, আর এখানে হচ্ছে আলফা 5 সাবইউনিট অফ টাইপ 4 কোলাজেন। তাহলে দুইটাতে টাইপ 4 কোলাজেন ডিসঅর্ডার, তাহলে দুইটার মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে। এটা হচ্ছে একটা এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার, তবে পেশেন্টকে অটোসোমাল ডোমিনেন্ট বা রিসিভ হিসেবে প্রেজেন্ট করতে পারে। মোস্ট কেসে হচ্ছে এক্স লিঙ্ক রিসিভ থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে they can develop an immune response to normal collagen antigen present in glomerular basement of donor kidney, and in a small minority anti-GBM disease develops and destroys allograft. তাহলে এটা অনেক কোশ্চেন আসে পরীক্ষায়, যে কোনো একটা পেশেন্টে অ্যালপোর্সিনের পেশেন্ট রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এই পেশেন্টে এখন গ্লোমেরুলার প্রেজেন্ট করছে, মোস্ট লাইকলি কস্টলি। তাহলে রেনাল ট্রান্সপ্লান্ট অ্যালপোর্সিনের পেশেন্টগুলোর ক্ষেত্রে রেনাল ট্রান্সপ্লান্ট করলে অ্যান্টি-GBM ডিজিজ ডেভেলপ করতে পারে। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। আইসোলেটেড ডিফেক্টস অফ টিউবুলার ফাংশন, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য বার্টার সিনড্রোম এন্ড জিটেলম্যান সিনড্রোম। তাহলে বার্টার সিনড্রোম কি হয়? ইনঅ্যাক্টিভিটি মিউটেশন ইন সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার, আর জিটেলম্যান হয় সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারে। আর আমরা দুটা কমন ডায়াবেটিস ইউজ করি, একটা হচ্ছে ফিউরোসেমাইড। ফিউরোসেমাইডটা কাজ করে কোথায়? সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড রিসেপ্টর উপরে। আর থায়াজাইড ডায়াবেটিক্সটা কাজ করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিসেপ্টর উপরে। সো ফিউরোসেমাইড ইউজ করলে যে ইফেক্ট গুলো পাই, বার্টাসে আমরা সেই ফিচারগুলো পাবো, আর থায়াজাইড ডায়াবেটিস ইউজ করলে যে ফিচারগুলো পাই সেটা পাবো জিটালম্যান সিনড্রোমে। তাহলে দুইটা ক্ষেত্রে হাইপোভলিমিয়া থাকবে, হাইপোনেট্রিমিয়া থাকবে, হাইপোক্যালেমিয়া থাকবে, এরপর মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, পেশেন্টগুলোর ক্ষেত্রে বিপি কম থাকবে। পার্থক্য করবো কিভাবে? ক্যালসিয়াম দেখে। তাহলে বার্টাস সিনড্রোম বা ফিউরোসেমাইডের পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপার ক্যালসিয়া থাকবে, হাইপার ক্যালসিউরিয়া, এবং ব্লাড টেস্ট করে আমরা পাবো হাইপোক্যালসেমিয়া। আর জিটেলম্যান সিনড্রোম বা থাইরয়েড ডায়াবেটিক্স পেশেন্টগুলোর ক্ষেত্রে থাকবে হচ্ছে
হাইপোক্যালসিউরিয়া, মানে ইউরিনে ক্যালসিয়াম কম যাবে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেশি থাকবে। তাহলে পেশেন্টে যদি হাইপার ক্যালসিয়ামিয়া থাকে তাহলে সেটা হচ্ছে জিটালম্যান সিনড্রোম বা থাইরয়েড ডায়াবেটিস ইউজ করতেছে। আর পেশেন্টের যদি ক্যালসিয়াম কম থাকে তাহলে হচ্ছে পেশেন্টের বার্টা সিনড্রোম অথবা পেশেন্ট ফ্রুসোমেন ডায়াবেটিস পাইতেছে। অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে নামের মধ্যে বলতেছে এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এবং এখানে মাল্টিপল সিস্ট পজিটিভ কিডনিতে। পেশেন্টগুলোর প্রেজেন্টেশন কেমন থাকে? ইউজুয়ালি অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকতে পারে এন্ড হেমাসুরিয়া থাকতে পারে। দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পিকে টাইপ 1 যেটা মোস্ট কমন 80% ক্ষেত্রে, আর একটা হচ্ছে পিকে টাইপ 2। মিউটেশনে কি হবে? পলিসিস্টিন 1 প্রোটিন এবং পলিসিস্টিন 2 প্রোটিন জন্য পলিসিস্টিক কিডনি ডিজিজ 1 এ হচ্ছে মিউটেশন ক্রোমোজোম 16 এ আর টাইপ 2 হচ্ছে ক্রোমোজোম 4 এ। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সম্ভবত 16 আর 11, আর এটা হচ্ছে 16 আর 4। তাহলে কোন কোন ক্রোমোজোম মিউটেশন এটা অনেক সময় পরীক্ষায় আসে। অ্যাসিড কন্ডিশন হিসেবে থাকতে পারে, হেপাটিক সিস্ট থাকতে পারে, হেপাটোমেগালি থাকতে পারে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেরিয়ানিজম অফ সেরেব্রাল ভেসেলস থাকতে পারে, মাইট্রাল এন্ড অ্যাওর্টিক রিগারেশন থাকতে পারে। এছাড়া কোলনিক ডায়াবেটিকুলা এন্ড অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া থাকতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি বেরিয়ানিজম থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে রাপচারে সাব অ্যাকনয়েড হেমারেজ ডেভেলপ করতে পারে। তাহলে সাব অ্যাকনয়েড হেমারেজের জন্য একটা ইম্পর্টেন্ট রিস্ক হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এছাড়া পেশেন্টের যেহেতু রিগারেশন আছে, পেশেন্টের ক্ষেত্রে মারমার পাইতে পারি আমরা। প্রেজেন্টেশন কেমন হতে পারে? পেশেন্ট গুলো হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে ডিউ টু মাস ইন জেনারেল টিস্যু। সামটাইমস পেশেন্ট অ্যাকিউট লোইন পেইনে প্রেজেন্ট করতে পারে ডিউ টু সিস্ট রাপচার, হেমোরেজ আর ইউটেরিক স্টোন। পেশেন্টটা হাইপারটেনশন থাকবে, হেমাসুরিয়া থাকতে পারে, রিকারেন্ট ইউটিআই হিস্ট্রি থাকতে পারে এন্ড ফাইনালি রিনাল ফেলিওর থাকতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের স্ক্রিনিং ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসাউন্ড। তাহলে এটা একবার পরীক্ষা আসছিল যে স্ক্রিনিং মেথড অফ চয়েস ইন কেস অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যান্সার হবে আল্ট্রাসাউন্ড। ইন্ট্রাক্রেনিয়াল অ্যানিউরিজম যেহেতু এখানে স্টেশন থাকে, সেখানে এমআর অ্যানজিওগ্রাফি করার দরকার লাগতে পারে, তবে আমরা সব পেশেন্টে করি না। কোনো পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সাবঅ্যাকনয়েড হেমোরেজের, সেক্ষেত্রে আমরা এমআর অ্যানজিওগ্রাফি করতে পারি। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বিপি কন্ট্রোল করা। এখানে বিপি টার্গেট হচ্ছে লেস দেন 130/80 মিলিমিটার মার্কারি। আমরা একটা ড্রাগ ইউজ করতে পারি কিডনি সাইজ কমানোর জন্য এবং রেনাল ফাংশন ইমপ্যায়ারমেন্ট প্রিভেন্ট করার জন্য। এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন V2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা টলভেপ্টাম। তাহলে এটা আসলে পরীক্ষা আসে আমরা এপিডি পলিসিস্টিক কিডনি ডিজিজে কোন ড্রাগ ইউজ করি। তাহলে টলভেপ্টাম ডিসপজিশনকে প্রিভেন্ট করতে পারে। তাহলে এখানে সাবজেক্টটা প্রিয় করছেন সিকেডি উইথ নর্মাল অর ইনক্রিজড কিডনি সাইজ। তাহলে সিকেডি পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি কিডনি সাইজটা কমে যায়। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কিডনি সাইজ নর্মাল থাকতে পারে বা সাইজ বাড়তে পারে? একটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস, এইচআইভি নেফ্রোপ্যাথি, অ্যামাইলোইডোসিস, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিডনি সাইজ নর্মাল থাকতে পারে বা সাইজ বাড়তে পারে। সিকেডিতে ইউজুয়ালি আমরা অ্যানিমিয়া পাই, তবে পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টগুলোর ক্ষেত্রে পলিসাইথেমিয়া থাকতে পারে ডিউ টু ইনক্রিজড এরিথ্রোপয়েটিন সিক্রেশন। তাহলে এখানে সেকেন্ডারি পলিসাইথেমিয়া হতে পারে। তাহলে এটাও একটা ক্লু, পেশেন্টে যদি হিমোগ্লোবিন বেশি থাকে সেক্ষেত্রে পলিসিস্টিক কিডনি ডিজিজটা আমাদের কনসিডার করতে হবে। আদার সিস্টিক ডিজিজ এর মধ্যে টিউবারাস স্ক্লেরোসিস, ভন হিপোলিন্ডো সিনড্রোম এগুলো ইম্পর্টেন্ট। আর টিউবারাস স্ক্লেরোসিসে কিছু স্কিন লেশন থাকে, যেমন অ্যাডিনোমা, সিবেকাম থাকে ফেসে। এছাড়া অ্যাশলিফ ম্যাকুল থাকতে পারে, শ্যাগরেন্স প্যাচ থাকতে পারে। তাহলে এটি ডার্মাটোলজিক্যাল ডিটেইলস একটু দেওয়া আছে। পেশেন্টদের ক্ষেত্রে সিজার বা কনভার্সন হিস্ট্রি থাকে, মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে, আর এর সাথে মাল্টিপল সিস্ট থাকতে পারে, রেনাল সিস্ট। ভন হিপোলিন্ডো সিনড্রোম এগুলোর ক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি রেনাল সেল কার্সিনোমা থাকে অ্যাসোসিয়েটেড, সাথে হেমানজিওবিলাস্টোমা, ফিওক্রোমোসাইটোমা থাকতে পারে। এত বেশি আসছে না, টিউবারাস স্ক্লেরোসিসটা বেশি ইম্পর্টেন্ট। এর বেশি রেনাল আর্টারি স্টেনোসিস, তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে টিপিক্যাল সিনারিও থাকে কেমন? একটা হচ্ছে পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকবে, দেখা যাচ্ছে কয়েকটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ রেসপন্স করতেছে না। পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি এডিমা বা অ্যাকুট পালমোনারি এডিমা, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং ইম্পেয়ার্ড রেনাল ফাংশন থাকতে পারে আফটার এস ইনহিবিটর বা এআরবি। তাহলে কোন একটা পেশেন্টে দেখা যাচ্ছে এরকম হাইপারটেনশন আছে, এস ইনহিবিটর বা এআরবি দেওয়ার পরে পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস বা পালমোনারি এডিমা ডেভেলপ করছে বা রেনাল ফাংশন
আগে যেমন ছিল তার থেকে ডিটোরিয়েট করতেছে, সেক্ষেত্রে রেনাল আর্টারি স্টেনোসিস আমাদেরকে কনসিডার করতে হবে। এছাড়া একটা ক্লু থাকতে হচ্ছে ওয়াইড স্প্রেড অ্যাথেরোস্ক্লেরোসিস। পেশেন্ট যদি ক্যারোটিড ব্রুই থাকে, পেরিফেরাল পালস অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদেরকে রেনাল আর্টারি স্টেনোসিস কনসিডার করতে হবে। আল্ট্রাসোনোগ্রাম বা সিটি বা অন্যান্য ইমেজিং করে যদি দেখি আমরা অ্যাসিমেট্রিক কিডনি আছে, একটা কিডনি সাইজ বেশি ছোট, সেক্ষেত্রে আরএসটা ডিফারেন্সিয়াল আসবে। ইনভেস্টমেন্ট করলে আমরা রেনিন অ্যালডোস্টেরন বেশি পাবো, পটাশিয়াম কম পাবো। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশনে মোস্ট কমন কজ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, আর ইয়ং পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া। প্যাথোফিজিওলজিটা ইম্পর্টেন্ট। তাহলে কিডনি আমাদের ব্লাড সাপ্লাই পাচ্ছে রেনাল আর্টারি থেকে। যদি কোনো পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস হয়, তাহলে পেশেন্টের কিডনিতে রেনাল পালপিটেশন প্রেশার কমে যাবে, যেহেতু ব্লাড সাপ্লাই কম পাচ্ছে। রেনাল পালপিটেশন প্রেশার কমে গেলে আমরা বলছিলাম বেশি বেশি রেনিন রিলিজ হয়। তাহলে রেনিন রিলিজের জন্য একটা স্টিমুলেশন হচ্ছে ইম্পেয়ার্ড রেনাল পারফিউশন। রেনিন বেশি বেশি রিলিজ হলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হবে, অ্যানজিওটেনসিন 2 বেশি রিলিজ হবে। অ্যানজিওটেনসিন 2 বেশি রিলিজ হলে কি হবে, ভ্যাসোকনস্ট্রিকশন বেশি হবে, ব্লাড প্রেশার বাড়বে। তাহলে অ্যানজিওটেনসিন 2 হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায়। আরেকটা কাজ করবে কি, অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়াবে। অ্যালডোস্টেরন সিক্রেশন যখন বাড়বে, সে তখন সোডিয়াম রিটেনশন বেশি বেশি করবে। তাহলে এখানে রেনিন বাড়ছে, রেনিন বাড়ার কারণে অ্যালডোস্টেরন বাড়বে, অ্যালডোস্টেরন বেশি বাড়লে সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কমবে। তাহলে এক্ষেত্রে আমরা রেনিন বেশি পাবো, অ্যালডোস্টেরন বেশি পাবো, হাইপোক্যালেমিয়া পাবো। তাহলে রেনিন বেশি রিলিজ হওয়ার কারণে যেহেতু অ্যালডোস্টেরন বেশি বাড়ছে, সো এটাকে বলবো হচ্ছে আমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে এন্ডোক্রাইনোলজিতে আমরা পড়ছিলাম এটাকে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন কজ গুলা কি কি, কোন কোন ক্ষেত্রে রেনিন বেশি থাকে, অ্যালডোস্টেরন বেশি থাকে। তাহলে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস আমরা কখন কখন চিন্তা করবো অলরেডি আমরা ডিসকাস করছি। হাইপারটেনশন ইজ সিভিয়ার of recent onset or difficult to control, asymmetrical kidney size, flash pulmonary edema, peripheral vascular disease of lower limb, renal impairment, আর হচ্ছে renal function deterioration on acinital বা angiotensin receptor blocker। তাহলে এই ধরনের কোনো ক্লু যদি কোশ্চেনে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা রেনাল আর্টারি স্টেনোসিসটা কনসিডার করব। ক্লিনিক্যাল ফিচার্স অলরেডি আমরা কয়েকবার বলে ফেলছি। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস আছে সিটি অ্যানজিওগ্রাফি বা এমআর অ্যানজিওগ্রাফি। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন আসে। বায়োকেমিক্যাল ফাইন্ডিংস মধ্যে কি পাবো, রেনিন বেশি পাবো, অ্যালডোস্টেরন বেশি পাবো, হাইপোক্যালেমিয়া পাবো, রেনাল ফাংশন ইম্পেয়ার থাকতে পারে। ম্যানেজমেন্ট খুব একটা পরীক্ষা আসে না। ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট একটু দেখে রাখতে পারেন, অনেক সময় হয়তো এমসিকিউ আসতে পারে। এবার থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি আছে উইথ অ্যাকিউট রেনাল ড্যামেজ। থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি আমরা হেমাটোলাইজেশন বেশ কয়েকবার ডিসকাস করছি। কি কারণ হইতে পারে, একটা হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, কিছু ড্রাগ ইন্ডিউস যেমন কুইনিন, ক্যালসিনিউরিন এন্ড বিজিএফএ ইনহিবিটর। তারপর থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পালকুলার, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ম্যালিগন্যান্সি, সিস্টেমিক স্ক্লেরোসিস, প্রি-এক্লাম্পসিয়া এন্ড হেলথ সিনড্রোম, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাহলে এগুলো কি করে, থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি করতে পারে। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এবং টিটিপি নিয়ে খুব বেশি কনফিউশন হয়। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ক্ষেত্রে মেইন ফিচার থাকবে রিনাল ফেলার, আর টিটিপি ক্ষেত্রে মেইন থাকবে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে শিগা টক্সিন মেডিয়েটেড, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড। তাহলে শিগা টক্সিন মেডিয়েট হলে সেক্ষেত্রে পেশেন্টের একটা ব্লাড ডায়রিয়া হিস্ট্রি থাকবে। মোস্ট কমনলি কজ হচ্ছে ইকোলাই, O157 এবং H7 ভ্যারাইটিস। যদি পেশেন্টের সিগা টক্সিন মেডিয়েটেড হয়, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অন্য কিছু করার নাই। কমপ্লিমেন্ট মেডিয়েটেড হলে সেক্ষেত্রে আমরা প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি, অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব ইউজ করতে পারি। ইকুলিজুমাব ইউজুয়ালি আমরা এটিপিক্যাল হাসের ক্ষেত্রে আমরা ইউজ করি। টিটিপি ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অফ চয়েস প্লাজমা এক্সচেঞ্জ, টিটিপি ডিটেইলস হেমাটোলজিটা অলরেডি আমরা পড়ে ফেলছি। এবার থ্রোম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ডিসঅর্ডার। তাহলে ডিআইসি ক্ষেত্রে হচ্ছে ক্লটিং সিস্টেম ইনভলভমেন্ট হবে, ডিফিউজ বিভিন্ন ভেসেলে এবং ডিফারেন্ট পার্টসের ক্লট ফর্মেশন হবে, ডি টাইমার বাড়বে, ফিব্রিনোজেন লেভেলটা কমে যাবে, পিটিএবিটিটা বেশি পাবো। বাকিগুলোর ক্ষেত্রে খুব একটা দরকার নেই। প্রি এক্লাম্পসিয়া এবং হেল্প সিনড্রোম, তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি ডেভেলপ করা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সিতে। পেশেন্টের অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট থাকবে, পেশেন্টকে
আর্জেন্ট ডেলিভারি করতে হবে। হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ব্লাড হিস্ট্রি থাকে ইউজুয়ালি, এখানে হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে, সো রেটিকুলোসাইট কাউন্ট, তারপর আনকনজুগেট বিলিরুবিন এলডিএস এগুলো বেশি পাবো। পেশেন্ট হিমোলাইসিস জন্য ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট পাবো পিবিএফ এ। এই সাথে প্লেটলেট কাউন্টটা কম থাকতে পারে, পেশেন্টের রেনাল ইমপ্যায়ারমেন্ট থাকবে, সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকবে। তাহলে এখানে মেইনলি রেনাল মাইক্রোসার্কুলেশনটা বেশি এফেক্টেড হয়, আর টিটিপি ক্ষেত্রে বেশি এফেক্টেড হচ্ছে ব্রেনের মাইক্রোসার্কুলেশন গুলা। এখানে দুই ধরনের টক্সিন পাওয়া যায়, একটা হচ্ছে সিগালাইক টক্সিন বা ভেরোটক্সিন। মোস্ট কমন অর্গানিজম হচ্ছে এন্টেরোহেমোরেজিক ইকোলাই, আর একটা হচ্ছে শিগেলা ডিসেন্ট্রি। তাহলে অর্গানিজম দুটা নাম জানা লাগবে। ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ থেরাপি, আর কমপ্লিমেন্ট মেডিয়েটেড হাস বা এটিপিক্যাল হাসের ক্ষেত্রে আমরা প্লাজমা এক্সচেঞ্জ এবং অ্যান্টি-C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব ইউজ করতে পারি। কোলেস্ট্রল এম্বোলাই, এটা হয় ইউজুয়ালি যাদের ডিফিউজ অ্যাথেরোস্ক্লেরোসিস আছে। ডিফিউজ অ্যাথেরোস্ক্লেরোসিস ডিরেক্টলি বলতে পারে, অথবা পরীক্ষায় সিনারি থাকতে পারে অ্যাবসেন্ট পালস বা ইসকেমিক টো বা লিভিডো রেটিকুলাইজ বা স্ক্রিনেশন থাকতে পারে, পেশেন্টের বিভিন্ন সাইটে ব্রুই থাকতে পারে। তাহলে এই ধরনের একটা পেশেন্টে যদি আমরা থ্রোম্বোলাইসিস করি বা অ্যান্টিকোয়াগুল্যান্ট দিই বা অ্যানজিওগ্রাফিক কোনো প্রসিডিউর করি, সেক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে যে কোলেস্ট্রল থাকে, এখান থেকে কোলেস্ট্রল গুলো ডিসপ্লাজে অন্যান্য ভেসেল গুলাতে অবস্ট্রাকশন করতে পারে এবং বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে। তাহলে পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করছে রেনাল ইম্পেয়ারমেন্ট, হেমাচুরি বা প্রোটিনুরিয়া নিয়ে। তাহলে কোন একটা পেশেন্টের ওয়াইড স্পিড অ্যাথেরোস্ক্লেরোসিস আছে বা ব্রুই আছে বা পালস অ্যাবসেন্ট আছে অথবা ইসকেমিক লিম্ব আছে, তাহলে এই ধরনের একটা পেশেন্টের অ্যানজিওগ্রাফিক প্রসিডিউর করা হয়েছে বা থ্রোম্বোলাইসিস বা অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ ইউজ করা হয়েছে। এরপরে যদি হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া বা রেনাল ইম্পেয়ারমেন্ট প্রেজেন্ট করে, ডায়াগনোস হবে কোলেস্ট্রল এম্বোলাই। এই পেশেন্টদের ক্ষেত্রে একটা স্কিন লেশন থাকে, লেস লাইক বা নেট লাইক পার্পলিশ ডিসকালারেশন অফ স্কিন, ইউজুয়ালি হয় হচ্ছে লোয়ার লিম্বে। এটাকে বলে লিভিডো রেটিকুলারিস। তো লিভিডো রেটিকুলারিস এর আগে আমরা দুইটা কজ পড়ছিলাম, একটা হচ্ছে এসএলই, সরি তিনটা পড়ছিলাম, এসএলই অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, আর একটা হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা। আর এখন ফোর্থ একটা কজ পেলাম, কোলেস্ট্রল এম্বোলাই। আরেকটা ইম্পর্টেন্ট ক্লু দেখা হচ্ছে ইউসোনোফিলিয়া। তাহলে ইউসোনোফিলিয়ার সাথে একে আমরা আজকে দুইটা ক্লু পাইলাম, দুইটা ডিস পেলাম, একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আর একটা হচ্ছে কোলেস্ট্রল এম্বোলাই। এর মধ্যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর ইউজুয়ালি হিস্ট্রি থাকে হচ্ছে পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক, এনএসআইডি এবং পিপিআর হিস্ট্রি। আর কোলেস্ট্রল এম্বোলার ক্ষেত্রে হিস্ট্রি থাকবে হচ্ছে এনজিওগ্রাফি, থ্রোম্বোলাইসিস বা অ্যান্টিকোয়াগুল্যান্টের। Diagnosis should be suspected when these clinical features occur in patients with wide-speed atheromatous disease or who have undergone interventions such as surgery or arteriography. This may also be precipitated by anticoagulant or thrombolytic agent. তাহলে পেশেন্টের রিসেন্ট কোনো এনজিওগ্রাফি হয়েছে কিনা, থ্রোম্বোলাইসিস বা অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ পাইছে কিনা, আর পেশেন্টের স্কিন র্যাশ আছে কিনা, আর একটা হচ্ছে সিবিসি তে ইউসিএফএল কাউন্ট বেশি আছে কিনা। তাহলে এইগুলা যদি থাকে তাহলে আমরা ডায়াগনোস হবে কোলেস্ট্রল এম্বোলাই। এর পাশে রেনাল ইনভলভমেন্ট এন্ড ইন সিস্টেমিক কন্ডিশন, তাহলে কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেখানে রেনাল ইনভলভমেন্ট হইতে পারে। যেমন হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস is the most common cause of CKD in developed countries. আমি বলছিলাম ডায়াবেটিস মেলাইটাস অনেক সময় নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকতে পারে। ইউজুয়ালি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা কোনো বায়োপসি করি না, তবে কিছু কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টের বায়োপসি করা লাগতে পারে। ভেরি র্যাপিড প্রোগ্রেশন অফ proteinuria or decline in renal function, absence of microvascular disease in other organ including retinopathy. তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিক কোনো পেশেন্টে যদি রেটিনোপ্যাথি না থাকে, এই পেশেন্টের যদি নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমাদেরকে বায়োপসি করতে হবে। তাহলে ইউজুয়ালি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে নেফ্রোপ্যাথি হওয়ার আগে রেটিনোপ্যাথি ডেভেলপ করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। আর পরীক্ষার পারপোজে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো পেশেন্টে যদি আমরা বলি ডায়াবেটিক কমপ্লিকেশন আছে এবং সেক্ষেত্রে যদি বলি যে রেটিনোপ্যাথি নাই কিন্তু নেফ্রোপ্যাথি আছে, তাহলে এটা কিন্তু স্যার কখনো অ্যাকসেপ্ট করবে না। তাহলে কোনো পেশেন্টের নেফ্রোপ্যাথি বা নিউরোপ্যাথি ডেভেলপ করার আগে অবশ্যই পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করবে। যদি এর ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আমাদেরকে রেনাল বায়োপসি করতে হবে যে আদার্স কোনো কজ আছে কিনা। ট্রিটমেন্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এস ইনহিবিটর এন্ড এআরবি।
এবারে সিস্টেমিক ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ইউজুয়ালি হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলারিটিস গুলাতে রেনাল ইনভলভমেন্ট বেশি হয়। এর মধ্যে বেশি কোন হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস, আর একটা হচ্ছে গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। ডিভিয়েশন করব হচ্ছে আমরা এমপিএ তে পজিটিভ থাকবে প্রিয়াঙ্কা, আর জিপিএ তে থাকবে হচ্ছে সিয়াঙ্কা। এছাড়া হিস্ট্রিতে কিছু ক্লু দেওয়া থাকতে পারে, যেমন গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিসে পেশেন্টের ইএনটি ইনভলভমেন্ট থাকে, যেমন স্যাডলনেস বা নোজ ডিফর্মিটি, সাইনোসাইটিস, অর ডিসমিডিয়া। তাহলে এই ধরনের যদি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা জিপিএটা বেশি কনসিডার করবো। কনফার্মেটরি টেস্ট হচ্ছে টিস্যু বায়োপসি। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে পলি আর্টারাইটিস নোডোসা এটা কিন্তু কখনো গ্লোমেরুলোনেফ্রাইটিস করে না। ভাস্কুলাইটিসের মধ্যে মেইনলি এমপিএ এন্ড জিপি এই দুটাই হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে। সিস্টেমিক স্ক্লেরোসিসের মধ্যে ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস এই পেশেন্টকে অনেক সময় রেনাল ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন থাকবে, মাইক্রো এনজিওপ্যাথিক ফিজার থাকতে পারে, আর অলিগুইডিক রেনাল ফেল থাকতে পারে, নিউরোনাট কমে যাবে। এটা বেশি কাদের ক্ষেত্রে ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্ট হচ্ছে এসি ইনহিবিটর, এসি ইনহিবিটর। তাহলে রেনাল ফেলের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটরের সময় অ্যাভয়েড করি, তবে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের বা স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই এসি ইনহিবিটর দিতে হবে যদিও রেনাল ফেল থাকে। সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয় বা র্যাপিডলি এসি ইনহিবিটর অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে পেশেন্টের ডিজিজ অনসেট অ্যাক্সেলারেশন হতে পারে। এই কারণে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি গ্লুকোকর্টিকয়েড অ্যাভয়েড করি। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে কোন ড্রাগ অ্যাভয়েড করবো। তাহলে ইউজুয়ালি আমরা রিউমাটোলজিক ডিজিজগুলোর ক্ষেত্রে স্টেরয়েড খুব কমনলি ইউজ করি, তবে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে স্টেরয়েড অ্যাভয়েড করতে হবে, এসি ইনহিবিটর রেনাল ক্রাইসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রেসক্রাইব করতে হবে। এরপর হচ্ছে এসএলই। এসএলই ক্ষেত্রে যে কোনো ধরনের প্রেজেন্টেশন হতে পারে, এটা নেফ্রেটিক বা যে কোনো লাইক প্রেজেন্টেশন নিয়ে পরীক্ষায় আসতে পারে, পেশেন্টের যে কোনো প্রেজেন্টেশন আসতে পারে। মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। মাল্টিপল মায়োলোমা, তাহলে মাল্টিপল মায়োলোমাও বিভিন্ন ভাবে রেনাল ইনভলভমেন্ট করতে পারে। একটা হচ্ছে কাস্ট নেফ্রোপ্যাথি করতে পারে, ফ্যানকনি সিনড্রোম করতে পারে, অ্যামাইলোডিসিস করতে পারে, মনোক্লোনাল আইজিজি ডিপোজিশন ডিজিজ হতে পারে, হাইপার ক্যালসিমিয়া প্রেজেন্ট করতে পারে। তাহলে যদি কোনো পেশেন্টের মাল্টিপল মায়োলোমা পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যামাইলোডিসিস বা মনোক্লোনাল আইজিজি ডিপোজিশন ডিজিজ ডেভেলপ করে, এই পেশেন্টগুলো নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন প্রেজেন্ট করতে পারে। আর ফ্যানকনি সিনড্রোম হলে প্রক্সিমাল বা টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে। আর কাস্ট নেফ্রোপ্যাথি হলে এই কাইন্ডে প্রেজেন্ট করতে পারে। সিকল সেল নেফ্রোপ্যাথি, তাহলে সিকল সেলের ক্ষেত্রে কি হয়, আরবিসি শেপটা থেকে অ্যাবনর্মাল, এখানে সিকলিং হয়, বিভিন্ন ভেসেলগুলো অবস্ট্রাকশন হয়। সিকলিং বেশি হয় কখন, যখন পেশেন্টের হাইপোক্সিয়া বা ডিহাইড্রেশন বা অ্যাসিডোসিস এই ধরনের কন্ডিশন বেশি হয়। তাহলে রেনাল মেডুলাতে হচ্ছে যে হাইপোক্সিয়া এবং হাইপারটোনিসিটি বেশি থাকে এবং এখানে সিকলিংটা বেশি হয়। সিকলিং কিডনি যদি সিকলিং বেশি হয় সেক্ষেত্রে কি হবে, পেশেন্টের ইউরিনারি কনসেন্ট্রেশন অ্যাবিলিটি লস হবে এবং পেশেন্টের পলিউরিয়া ডেভেলপ করবে। পেশেন্টগুলোর ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে, প্যাপিলারি নেফ্রোসিস হতে পারে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা কিডনি ফেলিয়ার হতে পারে। তাহলে পলিউরিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিকল সেল নেফ্রোপ্যাথি। তাহলে এগুলো ইউজুয়ালি করে কি, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস যখন আমরা কজ দেখবো তখন দেখবো ওখানে সিকল সেল নেফ্রোপ্যাথি আছে। রেসপন্স টু রিকমেন্ড এথোপ্যাথি ইজ পোর বিকজ অফ হিমোলোপ্যাথি, এগুলো আমাদের দরকার নেই। তাহলে শেষ, এরপরে আর নাই টপিকস। তাহলে আজকে অনেক ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করা হয়েছে। তাহলে নেফ্রোলজি পার্ট 3 থেকে আমাদের 3টা ডিজিজ মেইনলি পড়তে হবে। একটা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, আর একটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে তো সবকিছু পড়া লাগবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রথমে ডিটেলস পড়বেন, এরপরে শর্ট বক্স, আর পরীক্ষার আগে যখন যদি একদমই টাইম না থাকে সেক্ষেত্রে জাস্ট এই লাস্ট 2টা বক্স দেখলে হবে। এগুলাই তাহলে আজকে ডিসকাশন এগুলাই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস
এ পর্যন্তই শেষ।